আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসিফ নজরুল, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এই যে গ্রুপটা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এদের যে ঘুম হারাম আওয়ামী লীগের দুশ্চিন্তায়, এটা আমি এর আগে অনেকবার বলছি, এখন এদের আরো মানে ত্রাহি ত্রাহি অবস্থা। এই বাংলাদেশে আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা, আসিফ নজরুল তার এক ফেসবুক পোস্ট দিয়ে যে রাম ধরা খাইছে এবং সেই রাম ধরার পর সে কি পরিমাণ ঘাবড়াইছে এটার বলার অপেক্ষা রাখে না। এবং এতটাই ঘাবড়াইছে যে ওই তার ফেসবুক থেকে কমেন্ট অপশনই বন্ধ করে দিচ্ছে। আপনি এখন তো তাকে ফেসবুক ছাড়া তাকে আপনি কানেক্ট করতে পারবেন না, সে মানুষজনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে এবং ইনিয়ে বিনিয়ে নানান ভাবে বিএনপি দালালি চাটুকারিতা করা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লম্বা এক পোস্ট দিছে। এটা পড়ার ধৈর্য বোধহয় বিএনপি নেতৃবৃন্দরে নেই, তারেক রহমানের তো নাই, আমি নিশ্চিত বলতে পারি। বিএনপি নেতা কর্মীরা তার এই বিশাল কিস্তি খেয়ে বলছে এই অর্থে যে তার কখন যে কোন নেতার জন্য প্রেম জাগে, সময় এবং বন্ধুর জন্যও জাগে, সময়ে শেখ হাসিনার জন্যও জাগে, আবার সময়ে গিয়ে বেগম খালেদার জন্য, জিয়ার জন্য জাগে। এখন বিএনপির তেল মারা ছাড়ার কোনো রাস্তা নাই দেখে বিএনপির জন্য জাগে। আমার সামনে একটা পোস্ট আছে, একটা ফটো কার্ড, এই ফটো কার্ডের লাইনগুলো একটু শুনেন আপনারা। আমরা আমাদের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। আওয়ামী লীগ তো আছেই, এখন তো বিএনপিও হামলা করছে, চোরাগোপ্তা হামলার আশঙ্কা করছি। কেন আসিফরা এই চোরাগোপ্তা হামলার আশঙ্কা কেন করবে, যাব এই প্রসঙ্গে। তাদের আরেক আধ্যাত্মিক নেতা, তার একটা কথার উপর একটা ফটো কার্ড। মাহফুজের উচিত ছিল স্বীকার করা আমরা ব্যর্থ হয়েছি এবং কেন বিপ্লব রক্ষা করতে পারি নাই, তার ব্যাখ্যা জনগণের কাছে পরিষ্কার করা। ফরহাদ মাজার, কবি ও চিন্তক। এবার আসেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথায়। আওয়ামী লীগ তো আসলে যত কথাই বলেন, আওয়ামী লীগ তো আর ধোয়া তুলসী পাতা না যে আওয়ামী লীগ এখন ধরেন আওয়ামী লীগ কোন ফর্মে আসলো বা আওয়ামী লীগের এখন নেতাকর্মী অনেকেই দেশে ফিরে আসছে, তার যদি মৌকা মতো বিএনপির দরকার নেই, বিএনপি নিয়ে আওয়ামী লীগের এখন আর অত বাড়াবাড়ির পর্যায়ে যাওয়ার মতন অবস্থা নেই। কিন্তু এই এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তথাকথিত জুলাই যোদ্ধা, এই গ্রুপটা যদি সামনে পায় তো আওয়ামী লীগ যে চিজ, আওয়ামী লীগ এদেরকে আস্ত ছাড়বে। আমি তো অনেক আলোচনায় বলেছি যে দেশ এখন দুইটা ভাগ, একটা ভাগ হলো আওয়ামী লীগ যদি আসতে পারে তাহলে আওয়ামী লীগ বিরোধী অংশ তারা তাদের যান নিয়ে চিন্তায়, যান নিয়ে কোথায় পালাবে, বঙ্গোপসাগরে লাফ দিবে না হাওয়ায় উড়ে যাবে, এই দুশ্চিন্তায়। আবার আওয়ামী লীগের জন্যও যে তারা জানে যে বাংলাদেশে যদি তাদের বিরোধী পক্ষটা এই ইউনূস আমলের মতো শক্তিশালী থাকে তাহলে তাদেরও বাংলাদেশের টিকা খুব মুশকিল। ফলে অবস্থাটা এখন দুয়ে দুয়ে এমন জায়গায় গ্যাঞ্জাম গিয়ে ঠেকেছে যেটা বলা মুশকিল। ফরহাদ মাজাররা মাহফুজ আলমের উপরে বক্তৃতা চাপায়। এই ফরহাদ মাজারের বউ ফরিদা আক্তার নিজেই তো উপদেষ্টা পরিষদে ছিল। তো মাহফুজ আলম বা নাহিদ ইসলামদের কারণে যদি তথাকথিত বিপ্লব আপনার ধূলিসাৎ হয়ে থাকে, সে কি বলছে, মাহফুজের উচিত ছিল স্বীকার করা আমরা ব্যর্থ হয়েছি এবং কেন বিপ্লব রক্ষা করতে পারি নাই, তার ব্যাখ্যা জনগণের কাছে পরিষ্কার করা। এই ফরহাদ মাজার নিজেই বলেছে সে তার ওয়াইফকে উপদেষ্টা পরিষদে রেখেছে কৌশলগত কারণে। তো তাহলে সেই কৌশলে তো ফরহাদ মাজার নিজেও দায়ী। তুমি কেন সেটা যদি বিপ্লব হয়ে থাকে, গণঅভ্যুত্থান হয়ে থাকে, রক্ষা করতে পারো নাই? নাকি এরা সবাই মিলে ওই সময়ে লুটপাট, ডিপ স্টেটের টাকা, আমি দেখলাম শারমিন না কি যেন নাম আরেক জুলাই যোদ্ধা বলে দাবি, তার পোস্ট দিছে যে এই জুলাই অভ্যুত্থানকে শুধুমাত্র ডিপ স্টেটের ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আর কি বাকি? ডিপ স্টেটের ষড়যন্ত্র ছাড়া এদের পক্ষে কি এই বিপ্লব বা গণ আন্দোলন বলি এটা করা সম্ভব ছিল? এদের যে চরিত্র প্রকাশ পেয়েছে এই জুলাই আন্দোলন বা আগস্টের পরে, যাক এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ, এবং শুধু তটস্থই নাই যে চোরাগোপ্তা হামলার আশঙ্কায় আসিফ মাহমুদরা, শেষ তক তারা কোথায় গিয়ে লুকায় দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান। সম্প্রতি বাংলাদেশে গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। কারা এরা? কেনই বা তারা দাবি তুলছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের
নোবেল পদকটি প্রত্যাহার করে নেওয়া হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি দর্শনের প্রবক্তা যে গরিব মানুষকে আরো গরিব বানিয়ে তাকে ঋণের ফাঁদে ফেলে কিভাবে মুনাফা অর্জন করা যায় সেই মডেলকে তিনি পৃথিবীর সামনে নতুন করে তুলে ধরেছেন, যাকে বলা হয় ক্ষুদ্র ঋণ কর্মসূচি। এবং এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির মডেলটাকে দেখিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকান বন্ধুরা তার জন্য একটি নোবেল জোগাড় করে দেয়, শান্তিতে নোবেল। একজন অর্থনীতিবিদ যিনি মাঝে মধ্যেই অর্থনীতিতে নোবেল পাবেন বলে আশা করতেন এবং সেই অনুযায়ী তদবির লবিং অনেক কিছুই করেছেন, তাকে কিনা 2006 সালে দেয়া হলো শান্তিতে নোবেল, তাও আবার ভাগে। গ্রামীণ ব্যাংকের সাথে তিনি ভাগাভাগি করে শান্তিতে নোবেল পেলেন। তখনই অনেকের কপাল কুঁচকে গিয়েছিল যে শান্তিতে কেন নোবেল দেওয়া হলো। আজকে তো আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এই শান্তিতে নোবেল পুরস্কারটি কিভাবে দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ সংরক্ষণে তার দালালকে দিয়ে ব্যবহার করা হয়, যেটা আমরা ভেনিজুয়েলায় দেখছি সম্প্রতি। 2006 সালে ইউনূসকে নোবেল দেওয়া হয়েছিল যাতে 2007 সালে যে বাংলাদেশে একটি পিকুলিয়ার সরকার এসেছিল, সেই সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে 10 বছর বাংলাদেশ শাসন করবে। যা হোক, তখন হয়নি। এবার সেই ইউনূস আবার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশবাসীর সাথে প্রতারণা করে একটি রেজিম চেঞ্জ করে নিজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন। এবং এবারও কথা ছিল কমপক্ষে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন, উপরে 10-15 যত হতে পারে। এবং এই লক্ষ্যে তিনি নিজে নির্লজ্জের মতো যেমন বলেছেন, তার পক্ষে বিভিন্ন লবিস্ট ফার্মকেও নিয়োগ করেছিলেন। কিন্তু নিয়তির পরিহাস যে 18 মাসের বেশি তার আর ক্ষমতায় থাকা হয়নি। একদম নির্বাচনের সময়, শেষ সময়েও তার কিচেন ক্যাবিনেট নিয়ে ষড়যন্ত্র করেছিলেন নির্বাচন ঠেকিয়ে দিতে, সেটি পারেননি। এখন ইউনূস চলে যাওয়ার পরে তার নানান অপকর্মের খতিয়ান প্রকাশিত হচ্ছে। সম্প্রতি গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। বাংলাদেশের এই সাংবাদিকরা, নির্যাতিত সাংবাদিকরা, তারা এই ইউনূসের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এই সংগঠনটি করেছে এবং তারা যে খতিয়ানটি আমাদের সামনে তুলে ধরেছে সেটি রীতিমতো চমকে দেওয়ার মতো। আমি একটু দেখে বলবো যে তারা যে তথ্য সন্নিবেশ করে আমাদের সামনে উপস্থাপন করেছে, তা বলছে যে ইউনূস সরকার 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে মিথ্যে মামলার আসামি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে যে অর্ধ শতাধিক সাংবাদিককে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে এই 18 মাসে এবং 13 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই খুনি স্বৈরশাসক ফ্যাসিস্ট ইউনূস সরকারের আমলে। এছাড়া 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে। 168 জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরের যে প্রেস ক্লাব রয়েছে সেখান থেকে অসংখ্য সাংবাদিককে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। এই সংগঠনটির কর্মকর্তারা আরো জানাচ্ছেন যে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে ডক্টর ইউনূসের আমলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই এখনো কারাগারে রয়েছেন। এছাড়া বললাম যে 13 জনকে হত্যা করা হয়েছে। সেই সাংবাদিকদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, শাকিল হোসেন, তাহির জামান, এটিএম তোরাব, প্রদীপ কুমার ভৌমিক, সোহেল আখুনজি সহ 13 জন সাংবাদিক। এই
নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট আরো জানাচ্ছেন যে ইউনূসের সরকার এসে বিটিভি, ৭১ টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এমনকি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ইনসাইডারকেও তারা একেবারে ডিলিট করে দিয়েছে। ডক্টর ইউনূস, যিনি বিদেশে কেউ একজন ধরেন এই যে চীনের কয়লা খনিতে মারা গেল বা কোথাও সমকামীদের অধিকার, তা বিবৃতি দিতে একদিন সময় লাগে না, অথচ বাংলাদেশে গণমাধ্যমের গলা টিপে ধরেছিলেন এবং তার একটা চেলা ছিল ডাস্টবিন শফি। সে এমন ভাবে মানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতো, যেটা হিটলারের কথা আমাদের মনে করিয়ে দেয়। আরো দুঃখজনক হলো যে ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান ডক্টর ইউনূসের দালালি করতো, পা চাটতো, তাদের কার্যালয়ও কিন্তু রক্ষা পায়নি এবং সেখানে এমন ভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল যে অনেক সাংবাদিকের একেবারে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এখন এই নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট তারা অনেকগুলো দাবি তুলেছে। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা, এগুলো প্রত্যাহার করতে হবে, তাদের যারা কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে, বিভিন্ন সাংবাদিক কার্যালয় বন্ধ রয়েছে, ডিইউজে, বিএফইউজে, এগুলো খুলে দিতে হবে, বিভিন্ন প্রেস ক্লাব থেকে যাদের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে হবে, অ্যাক্রিডিটেশন কার্ড ফিরিয়ে দিতে হবে যাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই কাজগুলো করতে হবে এবং তারা অনেকগুলোই দাবি তুলেছে। তো এই পরিসংখ্যান দেখে আমাদের কিন্তু আসলে আঁতকে উঠতে হয়, এবং শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই কিন্তু এই যে বাংলাদেশে ইউনূসের আমলে গণমাধ্যমের স্বাধীনতাকে যে হরণ করা হয়েছিল, সাংবাদিকদের যে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, তা নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই আলোচনা সমালোচনা হয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু ডক্টর ইউনূসের সেদিকে খেয়াল নেই। বর্তমানে তারেক রহমানের সরকারের আমলেও আমরা খুব একটা পরিস্থিতির উন্নতি দেখছি না। আমরা জোর দাবি করি অবিলম্বে কারাবন্দী এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে এবং তাদের অন্যান্য সকল ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে হবে। এবার শেষ করছি ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট দিয়ে। ডোনাল্ড ট্রাম্পকে ভীষণ অপমান করা হচ্ছে। কিভাবে অপমান করা হচ্ছে এই ছোট্ট ভিডিও ফুটেজেই দেখেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের বের করে দিচ্ছে ভারত। আপনারা এই খবরটা দেখেছেন। যে বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে বাংলাদেশে মুসলমানদের বের করে দেওয়া হচ্ছে। সবচেয়ে মজার বিষয়, এর মধ্যে কেউ কেউ লক্ষ্মী ভান্ডার পেত, তার নাম মুসলমান, তা আবার পুরুষ। লক্ষ্মী ভান্ডার তো পাবে নারী, এই বাংলাদেশি পুরুষেরও লক্ষ্মী ভান্ডারে টাকা পেত। কি মজার না? ওই বিষয় আমরা রাখলাম। আপনারা জানেন সীমান্তে যাদের বের করা দেওয়া হচ্ছে, কেউ কেউ কাঁদতেছে। তাদের কান্না কিন্তু অনেকেই মনে করতেছেন, মানে একজনকে দেখেছি কাঁদতে, তার কান্না কিন্তু ভারত প্রেমের কারণে না, তার কান্না কিন্তু বন্দে মাতরমের জন্য না, তার কান্না কিন্তু ভারতের পতাকা যে ত্রিরঙ্গা সেই জন্য কান্না না। তার কান্না তিনি ভারতে ভালো মতো থাকতে, খেতে পারতেন, সংসারে ভালোভাবে চলতে পারতেন, সেই বেদনা তার হচ্ছে, সেই বেদনা, সেই দুঃখ, সেই কষ্ট। তার এই কান্না এই জন্য না যে তার ভারত প্রেম জজবা ভারতের জজবা উঠে উঠেছে।
কারণ যারা অনুপ্রবেশকারী মুসলমান, আরে ভাই ভারতের ভেতরে যে সমস্ত মুসলমান আছে তাদেরই ভারতের প্রতি প্রেম নেই। তারাই বলে আগে হলো ধর্ম, তারপর হলো দেশ সংবিধান, তার উপরে হিন্দু দেশ, ওটা তারা মানেই না। সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, অনুপ্রবেশকারীদের নিয়ে। আমি বলছি না ভারতের সবাই সব মুসলমানই ভারত বিরোধী, তা বলি নেই। বলেছি বেশিরভাগ ভারতের মুসলমান দেশ বিরোধী চিন্তা ভাবনা করে, বেশিরভাগ। ওই প্রসঙ্গেও আমি যাচ্ছি না, আমি যাই অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলছি, তাদের নিয়ে কথা বলতে থাকি। এই অনুপ্রবেশকারী কারা? যারা বাংলাদেশ থেকে ভারতের ভেতরে গিয়েছিল, কেউ রাতের আধারে, কেউ দিনে, তারা গিয়েছিল। কেন গিয়েছিল? কেউ কাজের আশা, কেউ অন্য দেশের ভিসা নেওয়ার আশা, তবে 99% গিয়েছিল কাজের আশা। 99% গিয়েছিল কাজের আশা। আপনারা একটা ভিডিও দেখবেন, ছোট বাচ্চা তারা 8-10 বছর বা 12 বছর, এদের অ্যারেস্ট করেছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। তাদের যখন জিজ্ঞেস করেছিল তোমরা কেন ভারতে যাচ্ছিলে, তারা বলেছিল কাজকর্মের জন্য। এই দেশে কারা যেন বলে যে এই দেশ ভারতের চেয়ে খুব ধনী, খুব ভালো, আয় রোজগার একটু বেশি। আমরা তো একটা হিন্দুকে আসতে দেখলাম না, একটা ভারতীয়কে আসতে দেখলাম তো কাজ করতে। এখানে বাংলাদেশে 10-12 বছরের বাচ্চা চলে যায়। তাহলে যারা লম্বা লম্বা গল্প করেন, আপনাদের গল্প কোথায় থাকে? অবশ্য চাপাবাজ যারা, তাদের সাথে তো পারা সম্ভব না, কারণ চাপাবাজ এদের সাথে পারা সম্ভব হবে না। চাপার কাছে আপনি যেতে পারবেন না। যেমন এক চাপাবাজ আসিফ সার ছিল, কি বলেছিল যে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় আছে। কিন্তু এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম 26 লক্ষ ভারতীয় গল্প তো খুব আসিফ সারই অস্বীকার করেছে। অস্বীকার করেছে না? সে বলেছে আমি তো ওটা বলেছিলাম, তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। বলেছে কিনা? তার মানে তিনি তার কথার উপরেই, তিনি নিজেই নাই। যদিও এরপরে দেখি 2-4 জন চাপাবাজ সেই 26 লক্ষ ভারতীয় গল্প আনে, কিন্তু 26 জনকে ধরে আমরা দেখলাম না ভারতে পাঠাইলো। আমরা কি দেখলাম? যে উল্টো উল্টো বাংলাদেশ থেকে, ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। উল্টো আমরা দেখতেছি যেখানে পাঠাচ্ছে তারা, যারা বাংলাদেশের চাপাবাজ, যারা 7 দিনে কলকাতা দখল করতে চান, 3 দিনে দিল্লি দখল করতে চান, 7 সিস্টার খেয়ে ফেলতে চান। এই দেশের যে এক বুইরা খাটাস ছিল, কয়দিন আগে নাকি ফ্রান্সে পালিয়ে গেছে, জানি না সে ফিরে আসবে কিনা। এই হামের যার কারণে এই বাংলাদেশের শত শত শিশু মারা গেল, শত শত শিশু মারা গেল, আমরা দেখলাম শত শত, সবাই নির্বাক। এখন আর এই বুইরা খাটাসটাকে কেউ দোষ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এই বুইরা খাটাস ইউনুস মনে হয় যে কারো তো নবী রাসূল, কারো খুদা, কারো আব্বা, মানে কত কিছু যে লাগে, কারো জ্যাঠা, কারো দাদা। কাগজপত্রে বাংলাদেশ সরকারের হিসাবে 600-700 মারা গেছে, আর বেসরকারি ভাবে সেটা তো হিসাবই নাই যে কতজন মারা গেছে। কারো কারো মতে হাজার হাজার, কয়েক হাজার মারা গেছে, আর কয়েক লক্ষ হামে আক্রান্ত, তার মানে আরো মারা যাবে। কিন্তু ডক্টর ইউনূসকে পালিয়ে যেতে দেওয়া হলো। কারা পালিয়ে যেতে দিল? আমার ভাবির পোলারা। কারা পালিয়ে যেতে দিল? জামাতে ইসলাম। কারা পালিয়ে যেতে দিল? বিএনপি। কারা পালিয়ে যেতে দিল? এই দেশের বুদ্ধিজীবীরা। মানে অন্যেরা যদি সন্ত্রাস দমন করে সেটা খুন হয়ে যায়, আর ডক্টর ইউনূস খুন করলেও সেটা খুন হয় না, সেটা হয় আর কি, তাই না? আপনারা তো তাই মনে করেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে। এবার আসি যে অনুপ্রবেশকারী, এই যে যারা বলতেন যে, আমি যখন বলতাম যে 50 লক্ষ মিনিমাম রয়েছে বাংলাদেশে, আমার কি না গালাগালি করতেন আপনারা। তো এখন কারা? এখন কারা ওইখানে? এখন এরা কারা আসতেছে? এখন তো সীমান্তে এখন কারা আসতেছে? ভারত থেকে কি ভারতীয় আসতেছে, না পাকিস্তানের আসতেছে? অবশ্য পাকিস্তানি, কারণ বাংলাদেশ তো এখন পাকিস্তানি। কারা আসতেছে এখন?
যাই হোক, একটু তরমুজ খেয়ে নেই আর কি। প্রিয় দর্শক, তরমুজ দেখলে আমার লোভ সামলে রাখতে পারলাম না, যদিও দৃষ্টিকটু দেখা যায় খাওয়ার জন্য। আমি জানি এটা দৃষ্টিকটু দেখা যায়, কিন্তু আসলে লোভ সামলাতে পারলাম না। শুনেন, এই যে যারা আমার সাথে বিরোধিতা করেছিলেন, এমনকি কলকাতার তৃণমূল এবং চিঙ্কু বামেরা বলেছিল যে বাংলাদেশে একটাও নাকি ঘুষপেটি নেই, একটাও নাকি অনুপ্রবেশকারী নেই। এটা কলকাতার চিঙ্কু বামার তৃণমূলেরা বলেছিল। কে এখন এগুলা কারা কারা আসে? এখন কারা কারা আসে? এখন কারা আসতেছে? এখন কারা আসতেছে? একটা ঘুষপটিয়া না, তাহলে এই যে সীমান্তে শত শত হাজার হাজার আসতেছে, লাইভ টিভিতে দেখাইতেছে। এরা কারা? এরা কি এরা কি সেই চিঙ্কু বাম এবং তৃণমূলের যাদের খালা শ্বশুর, খালু শ্বশুররা, খালা শ্বশুর আর খালা শাশুড়িরা আসতেছে? এখন কারা আসে? যারা বললেন একটা ঘুষপটিও বাংলাদেশ থেকে ঢুকে নাই, যে সমস্ত চিঙ্কু বাম, হিন্দু মুসলমান চিঙ্কু বাম যারা আছে, তৃণমূল চাপা তো খুব মারলেন। এখন কারা আসে? এখন যারা ঠেকান, বলেন এগুলো ঘুষপেটি না, এগুলো বাংলাদেশি না, আপনাদের আত্মীয় স্বজন, ঠেকান না কেন? আমরা যখন বলেছি বাংলাদেশের লোকজন তো খেপেছে, খোদ ভারত কলকাতার লোকজনও ক্ষেপ্ত, যেগুলো একটা ঘুষপেটিয়া না, একটা অনুপ্রবেশকারী না। তো এরা এখন কারা আসতেছে বাংলাদেশে? সবচেয়ে হাস্যকর একটা বিষয় দেখেন এবং বিপজ্জনক এক বিষয়, একজনেরও কিন্তু ভারতের প্রতি সিম্পেথি নেই। মানে বিষয়টা এরকম যে আমি গেছিলাম আর বাইর করে দিলি কে, বিষয়টা এরকম। একজনের কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ নেই। এই যে মানুষগুলো কি বল, বেশিরভাগই কাজের লোক, বেশিরভাগই দিন মজুর। বাংলাদেশ নাকি এত ধনী, কি হে বাঙ্গুরা, ওই বাংলাদেশ নাকি, ভারত নাকি হাগে মুতে রাস্তা, খায় গরুর মুখ। সেই দেশের মুসলমানরা গিয়ে কি কাজ করে?